আমি প্রফুল্লচন্দ্র পারই, সহকারী শিক্ষক, সমসুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকে অনলাইন পাঠদান কার্যক্রমে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি রইল আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ের সাধারণ জাবেদা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমাদের হিসাব বিজ্ঞান প্রশ্নপত্রে মোট 11টি প্রশ্ন থাকে। প্রত্যেকটি প্রশ্নের একটি উদ্দীপক থাকে। তাই সেই উদ্দীপকের আলোকেই আমাদের প্রশ্নের উত্তর দিতে হয়। ঠিক এরকম একটা উদ্দীপক দেখো তোমরা। রেফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এখানে কয়েকটি ঘটনা আছে। নিচে দেখো একটা প্রশ্ন আছে, উদ্দীপকের আলোকে রিফাত এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা প্রস্তুত করো। আজকে আমি তোমাদের সেই সাধারণ জাবেদার পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমাদের প্রশ্নে কি থাকে? একটা উদ্দীপক থাকে। এই উদ্দীপকের মধ্যে কি থাকে আমরা দেখতে বললাম। কি আছে? বেশ কয়েকটি ঘটনা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, এই ঘটনার মধ্যে কিছু ঘটনা লেনদেন নয়, আবার কিছু ঘটনা লেনদেন। তো যে ঘটনাগুলো লেনদেন নয় সে ঘটনাগুলো আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করব না। তাহলে যে ঘটনা লেনদেন নয় সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। যে ঘটনা লেনদেন সেইগুলোই আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করব। তাহলে কীভাবে করব? দেখো, আমরা জানি প্রত্যেকটি লেনদেনে দুটি পক্ষ থাকে অথবা দুইটি হিসাব খাত জড়িত থাকে। প্রত্যেকটি লেনদেনে কয়টি? দুইটি হিসাব খাত বা দুইটি পক্ষ জড়িত থাকে। হ্যাঁ, এবার তোমরা দেখো, এই দুইটি হিসাব খাত বা দুইটি পক্ষ কোন হিসাবের আওতায় পড়ে এটা আমাদের জানতে হবে। আমাদের বইতে দেখো হিসাব আছে কয়টি? সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। এই 5টি হিসাব আছে। 5টি হিসাব কী কী? সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্ব। তা আমরা যে দুইটি হিসাব খাত, লেনদেনের সাথে জড়িত যে দুইটি হিসাব খাত আমরা বের করলাম অথবা বের করব, সেই দুটি হিসাব খাত এই 5টি হিসাবের মধ্যে কোনটিতে পড়ে সেটা আমাদের বের করতে হবে। এর মধ্যে একটি পক্ষকে আমরা কি করব? ডেবিট করব। আরেকটি পক্ষকে কি করব? ক্রেডিট করব। এবার তাহলে কি দেখো, ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র প্রয়োগ করতে হবে এবং ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র প্রয়োগ করে একটি পক্ষকে ডেবিট করব, আরেকটি পক্ষকে কি করব? ক্রেডিট করব। তাহলে তোমরা দেখো এখানে আছে কি? সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। অপরপক্ষে দায়, আয় এবং মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, আর দায়, আয় এবং মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে। তো এইভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে আমরা ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ অতঃপর কী করব? জাবেদা ছকে লিপিবদ্ধ করব। জাবেদা ছকে লিপিবদ্ধ করব। এবার তাহলে আমরা দেখি আমরা জাবেদা ছকে এই লেনদেনগুলো আমরা কিভাবে লিপিবদ্ধ করতে পারি। তোমরা দেখো, এই একটা জাবেদা ছক। তা আমাদের জাবেদা ছকে কি আছে তোমরা দেখো। জাবেদা ছকে আমাদের প্রথমে কাজটা হচ্ছিল পৃষ্ঠা মার্জিন। ঠিক এইভাবে তোমরা কি করবে?
তোমাদের খাতায় উপরে 1 ইঞ্চি এবং ঠিক এই পাশে বাম দিকে 1 ইঞ্চি জায়গা রেখে কাঠ পেন্সিল দিয়ে মার্জিন টানবে। অতঃপর দেখো কি আছে, 2 নম্বরে শিরোনাম, অর্থাৎ যে নামের ব্যবসা পরিচালিত হয় সেই নামে আমরা কি করব, একটা শিরোনাম লিখব। এখানে কি আছে, রেফাত এন্টারপ্রাইজ এর সাধারণ জাবেদা, এই একটা শিরোনাম। এবার তোমরা দেখো কি আছে, 3 নম্বরে 5 ভরা ছক। এবার আমরা কি করব, মার্জিনের অভ্যন্তরে 5 ঘর একটি ছক আঁকবো। তা এই 5 ঘরা ছকের মধ্যে কি কি আছে তোমরা দেখো, প্রথম ঘরে আছে তারিখ, প্রথম ঘরে কি আছে তারিখ, দ্বিতীয় ঘরে আছে হিসাবের নাম ও ব্যাখ্যা, তৃতীয় ঘরে আছে খতিয়ান পৃষ্ঠা, চতুর্থ ঘরে আছে ডেবিট টাকা এবং পঞ্চম ঘরে আছে ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে এই 5 ঘরা ছকে প্রথমে তারিখ, তা তারিখটা আমরা কিভাবে লিখব, প্রথমে বছর, তারপরে মাস, তারপরে দিন এবং লেনদেনগুলোর ক্রমানুসারে জাবেদা ছকে আমরা ধীরে ধীরে সেগুলো লিপিবদ্ধ করব। এরপর দেখো 2 নম্বরে হিসাবের নাম ও ব্যাখ্যা, হিসাবের নাম ও ব্যাখ্যা। এখন হিসাবের নাম ও ব্যাখ্যা আমরা জানি প্রত্যেকটি লেনদেনের সাথে 2টি পক্ষ জড়িত থাকে, এর মধ্যে একটি পক্ষ ডেবিট পক্ষ, অপর পক্ষ ক্রেডিট পক্ষ। তা আমরা কি করব, ডেবিট পক্ষটাকে উপরে লিখব এবং ঠিক একটু নিচে ডান দিকে সরে গিয়ে আমরা ক্রেডিট পক্ষটি লিখব, যেরকম এখানে লেখা আছে মূলধন হিসাব ক্রেডিট, এবং তার নিচে আমরা প্রথম বন্ধনীর মধ্যে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখব। এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা যেমন লেখা আছে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, ঠিক এইরকম সংক্ষিপ্ত আমরা ব্যাখ্যা দিব। এরপরে কি আছে, তৃতীয় ঘরে দেখো খতিয়ান পৃষ্ঠা। এখন খতিয়ান পৃষ্ঠা কেন লিখব, লেনদেনগুলো যাতে সহজে খুঁজে পাওয়া যায়, তাই পাকাপাকি যে বইতে আমাদের সমস্ত হিসাবগুলো থাকে সেটা ছিল খতিয়ান বই। তাই খতিয়ান বইয়ের যে পৃষ্ঠাতে আমাদের এই লেনদেনগুলো লিপিবদ্ধ আছে সেই নম্বরটি আমরা এই জায়গায় লিখব। এবার আমরা চলে আসি চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে কি লিখব, লেখা আছে ডেবিট টাকা। তা ডেবিট অঙ্কের যে টাকাটা আছে, তা ডেবিট ঘর সোজাসুজি সেই টাকাটা লিখব। এরপর ক্রেডিট ঘর সোজাসুজি ক্রেডিট টাকার ঘরে আমরা সমপরিমাণ টাকা লিখব। এইভাবে যে লেনদেনগুলোকে জাবেদায় লিপিবদ্ধ করতে বলা হয় সেইগুলো আমরা তারিখের ক্রমানুসারে লিখে মোট যোগফল এরকম দেখাবো, মোট এরকম যোগফল দেখাবো। প্রিয় শিক্ষার্থী যা তোমরা দেখো, আমাদের এখানে একটি জাবেদা আছে। আমাদের এই জাবেদাটি দেখো, এখানে যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলোর মধ্যে দেখো 1, 3, 5, 7, 10, 15 এবং 20 এই ঘটনাগুলো আছে। তো এই ঘটনাগুলোর মধ্যে দেখো 10 তারিখ আর তোমার 15 তারিখ এই দুটি লেনদেন, মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, এটি মালিকের ব্যক্তিগত ব্যাপার। 15 তারিখে আছে 35,000 টাকার আসবাবপত্র
ক্রয়ের ফরমাস প্রদান, এবং 10 তারিখ এবং 15 তারিখ লেনদেন ঘটনাটি লেনদেন নয়, তাই আমরা যাবাদাবাতে অন্তর্ভুক্ত করব না। আর বাদ বাকি 1, 3, 5, 7 এবং 20 এই 5টি ঘটনা লেনদেন। তো এই 5টি ঘটনা লেনদেন কীভাবে আমরা যাবাদায় অন্তর্ভুক্ত করলাম সেটা তোমরা দেখো। আমাদের শিরোনামটি কি? রেফাত এন্টারপ্রাইজের একটি ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের শিরোনাম লিখেছি কি? রেফাত এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা। আর আমাদের তারিখের ঘরে কি আছে? প্রথমে কি লিখব? বছর, বছর অর্থাৎ সাল 2017, মাস এবং দিন অর্থাৎ তারিখ 1 তারিখ। 1 তারিখের লেনদেনটি কি? 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। ব্যবসা প্রতিষ্ঠান একটি নিজস্ব সত্তা। যে লেনদেনের দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থের আগমন ঘটে, তাহলে পরে সেটি আমাদের নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে। তাহলে পরে আমাদের একটি পক্ষ নগদান, আর টাকাটি কে দিল? টাকাটি কে দিল? মালিক পক্ষ। মালিক যা দেবে তাই মূলধন হিসাবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা কি দেখলাম? আমাদের নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, নগদ টাকা অর্থাৎ সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলেই নগদান হিসাব ডেবিট, তাই আমরা লিখেছি নগদান হিসাব ডেবিট। আর মূলধন হিসাব মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হবে কি? ক্রেডিট, তাই আমরা লিখেছি কি? মূলধন হিসাব ক্রেডিট। এবং 5 লক্ষ টাকা ডেবিট ঘরে 5 লক্ষ টাকা এবং ক্রেডিট ঘরে 5 লক্ষ টাকা। এবং সংক্ষিপ্ত বিবরণটি কি? নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আমার মনে হয় তোমাদের খুব বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এবার আমরা ডিসেম্বর 3 তারিখের লেনদেনটি দেখি। ডিসেম্বর 3 তারিখের লেনদেনটিতে আছে কি? ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। যে লেনদেনের মাধ্যমে ব্যাংকের জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পায়, সেটি ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে ব্যাংক হিসাব একটি হলো ব্যাংক হিসাব, আর কি হলো? ব্যবসা থেকে টাকা চলে গেল, তাহলে একটি নগদান হিসাব। তাহলে পরে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব উভয় সম্পদ হিসাব। এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? যে ব্যাংকের সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কী হবে? ডেবিট হবে, তাই ব্যাংক হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেলে কি হবে? ক্রেডিট হবে, তাই নগদান হিসাব ক্রেডিট। ডেবিট ঘরে 50,000 টাকা এবং ক্রেডিট ঘরেও 50,000 টাকা। এবং সংক্ষিপ্ত ব্যাখ্যাটি হচ্ছে কি? নগদ অর্থ জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। এবার আমরা ডিসেম্বর 5 তারিখে আসি। ডিসেম্বর 5 তারিখের লেনদেনটি কি? ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ধারে পণ্য ক্রয় করলে কি হয়? দায় সৃষ্টি হয়। আর পণ্য আমি যেভাবেই ক্রয় করি সেটা ব্যয় হিসাব। আর ব্যয় হিসাব যদি হয় তাহলে পণ্য ক্রয়কে আমরা কি করব? ডেবিট করব। কেন? ব্যয় বৃদ্ধি ডেবিট, তাই ক্রয় হিসাব ডেবিট। আর পাওনাদার সৃষ্টি হলে দায় বৃদ্ধি, তাই পাওনাদার হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। ডেবিট করে এবং ক্রেডিট করে সমপর্ণ অর্থ লিখে দিলাম। আমার সংক্ষিপ্ত ব্যাখ্যাটি কি? ধারে পণ্য ক্রয় করা হলো। আমার মনে হয় শিক্ষার্থীরা তোমাদের বুঝতে এটা খুব অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমরা ডিসেম্বর 7 নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। যে লেনদেনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন ঘটে, নগদ অর্থের প্রাপ্তি ঘটে, সেটা নগদান হিসাবে লিপিবদ্ধ করতে হবে। যেহেতু নগদান হিসাব সম্পদ হিসাব, এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর সম্পদ বৃদ্ধি পাওয়ায় কি? নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় দ্বারা কি বোঝা যাচ্ছে?
আয় বৃদ্ধি, আয় মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়াই অর্থাৎ সেটি ক্রেডিট। তাহলে আমরা নগদান হিসাবকে ডেবিট এবং বিক্রয় হিসাবকে ক্রেডিট করলাম। দেখো 45,000 টাকা, ডেবিট ঘরে 45,000 টাকা এবং ক্রেডিট ঘরে 45,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো যে 10 এবং 15 তারিখে লেনদেন নয়, ঘটনা দুটি লেনদেন নয়। এবার আমরা চলে আসবো 20শে ডিসেম্বর। 20শে ডিসেম্বরের লেনদেনটি কি? পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। পাওনাদার মানেই দায়, আর দায় হ্রাস মানেই ডেবিট। তাহলে আমরা কি লিখেছি? পাওনাদার হিসাব ডেবিট। অপরপক্ষে পাওনাদারে পরিশোধ করলে নগদ অর্থ ব্যবসা থেকে চলে যায়, আর সম্পদ হ্রাস মানেই ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট। আর আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা কি? পাওনাদারকে পরিশোধ করা হলো কত টাকা? ক্রেডিট ঘরে 15,000 টাকা এবং ডেবিট ঘরে 15,000 টাকা। এইটাই ছিল আমাদের রিফাত এন্টারপ্রাইজের একটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি সাধারণ জাবেদা। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা দেখো যে 1, 2, 3, 4, 5 এই 5টি জাবেদার যে যোগফল, মোট যোগফল কত? 6,35,000 সমপরিমাণ অর্থ। ক্রেডিট ঘরেও 6,35,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জাবেদার পূর্ব প্রস্তুতি এবং একটি সাধারণ জাবেদা করে দেখালাম। তা আমি তোমাদের যেভাবে দেখালাম, আমার বিশ্বাস তোমরা যদি এই জাবেদার করার পূর্ব প্রস্তুতি, অর্থাৎ কি দেখালাম? দেখো, উদ্দীপক, ঘটনা, লেনদেন, দুইটি হিসাব খাত, কোন হিসাব, ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র এবং জাবেদা ছক। এটি যদি তোমরা অনুসরণ করো, আমার বিশ্বাস জাবেদা তোমরা অবশ্যই পারবে। এবং জাবেদা ছকের যে নিয়মগুলি আছে তোমরা দেখো। জাবেদা ছকের প্রথমে পৃষ্ঠা মার্জিন করবা। কিভাবে করবে? কাঠ পেন্সিল দিয়ে। কেন করবা কাঠ পেন্সিল দিয়ে? যদি কোনো সময় মোছামুছির প্রয়োজন হয় তাহলে পরে বল পেন দিয়ে যদি তোমার দাগ টানো তাহলে মোছামুছি যাবে না। এর জন্যে তোমরা অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে মার্জিনিং করবে। এবং ঘরও এই যে 5 ঘোড়া ছক, এটাও কাঠ পেন্সিল দিয়েই করবে। তারপরে শিরোনাম, যাবে একটা শিরোনাম লিখবে। এরপরে পর্যায়ক্রমে তারিখ, হিসাবের নাম, ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং যোগফল দিবে। সবাইকে আমার এই অনলাইন পাঠদান কার্যক্রমে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের বাড়ির কাজ হলো যে তোমাদের বইয়ের যে কাজটি আছে, উদাহরণে যে কাজটি আছে সেই কাজটি তোমরা করবে। সকলকে ধন্যবাদ।